সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও কবি কামরুন নাহার শিপু। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আপু, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনার কত বছরের ক্যারিয়ার গানের সাথে, পথ চলাটা শুরু কিভাবে সেটা একটু জানতে চাই। আমি 6 বছর থেকেই আমি গান করি। মূলত 6 বছর থেকেই আমি যশোর উদীচী থেকে গান শিখি। আমার গুরুজি হচ্ছেন শ্রদ্ধেয় শিবেন্দ্রনাথ ব্যানার্জি। তার থেকেই আমার তালিম নেওয়া, এবং পরবর্তীতে আমার বাবা তো সবসময় আছেন। সেখান থেকে আমি চর্চা করি, গান, ক্লাসিক্যাল গান করি। দীর্ঘ 8 বছর আমি ক্লাসিক্যাল চর্চা করি। তারপরে মৌলিক গান, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, এগুলো আমাকে তালিম দিতেন। আর আমার ফ্যামিলি তো আমার আব্বা, আমার আম্মা এবং আমার মেজ বোন, এনারা গানের মধ্যেই সবসময় থাকেন। মানে আমাদের পরিবারটা হচ্ছে সংস্কৃতবানা পরিবার, তো ওখান থেকে গান চর্চা আর কি। বাহ, গানের শুরুটা বেশ ভালো ভালো ঘরানার গানের আপনার তালিম নেওয়া রয়েছে। কবি হয়ে ওঠার গল্পটা, কবি হয়ে ওঠার গল্পটা মূলত আমার বাবা তো লেখালেখি করতেন, ওনার উপন্যাস রয়েছে, তারপর কবিতা, কাব্যগ্রন্থ, গল্প। আব্বার লেখালেখি দেখাতেই আমার অনুপ্রেরণাটা। আসলে 2020 সালে আমি যখন চাকরি থেকে রিজাইন দেই, যেহেতু করোনার সময়, এরপর থেকে আমি কেন যেন মানে ঘরে বসে থাকা, এরপর থেকে আমার একটা লেখালেখির উপরে একটা একটা প্রচণ্ড রকমের একটা ভালোবাসা, একটা আকাঙ্ক্ষা জাগে আর কি, তীব্রতা। তো এরপর থেকে আমি টুকটাক চিন্তা করছি যে আমি একটু তাহলে লিখি, কীভাবে লেখা যায়। লিখতে লিখতে অনেক লিখে ফেললাম। পরে এক প্রকাশনের সাথে আমি আলাপ করি, উনি বলে যে আপনার তো হিউজ লেখা, তো আপনি কাব্যগ্রন্থ বের করেন, আপনি গল্প বের করেন, আপনি উপন্যাস বের করতে পারেন। তো উপন্যাসের অর্ধেকটা আমার লেখা আছে, মানে এখনও হয় না, এখন পুরোপুরি আমি গানের ভিতরে ইনভলভ হয়ে গেছি। এই মুহূর্তে তাহলে আপনার কণ্ঠে আমরা একটা গান শুনে নিই, তারপর আমরা বাকি কথা বলব। রিসেন্টলি আমার একটা গান, অনেকগুলো গান রিলিজ হয়েছে এই 4 মাসে, প্রায় 6 থেকে 7টা গান আমার রিলিজ হয়েছে। তার ভিতরে সবগুলো গানই স্বনামধন্য গীতিকবি দেলোয়ার আরজুদা সরব ভাইয়ের লেখা এবং এসকে শান সাগরের সঙ্গীত পরিচালনা। কিন্তু যে গানটা এখন আমি গাইতে চাই, সে গানটা হচ্ছে আমারই লেখা, তবে একটা পুরো টিম নিয়ে এই গানটা করা। দেলোয়ার আরজুদা সরব ভাই আমাকে মানে কি বলবো, তার সহযোগিতা, তার তত্ত্বাবধানে এই গানটা, এবং মুশফিক লিটু ভাইয়ের সঙ্গীত পরিচালনায় ভালোবাসার চাদর, এই গানটা আমি একটু শুনে। হ্যাঁ, ভালোবাসার চাদরে খুব মায়ার আদরে তোকে রেখেছি আমার হৃদয়ের গভীরে, দু চোখের কাজলে অনুভবের আঁচলে তোকে বেঁধেছি আমার প্রেমের আদলে। আমি পাগলের মতো শুধু তোকে খুঁজি, আমি আমার বলতে শুধু তোকে বুঝি। লা 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 লা। জি, ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গীত জগতে আপনি আদর্শ হিসেবে কাকে মনে করেন? সঙ্গীত হিসাবে আদর্শ হিসাবে আমার বাবাকেই মনে করি, কারণ আমার বাবা রক্তের সাথে মিশে আছে আমার গান। ছোটোবেলা থেকে শুধু চর্চাই করতে বলতেন, যে সঙ্গীত চর্চার ব্যাপার, সাধনার ব্যাপার, হ্যাঁ, আত্মার সাথে মিশে যাওয়ার ব্যাপার। যার কারণে আব্বা শুধু বলতেন চর্চা ছাড়া গান হয় না, আর যে চর্চা করতে পারবে সে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত গাইতে পারবে। এই জন্যে আমার তো পড়াশোনা, চাকরি বাকরি, এর ভিতরে আমার আসলে গানটা মাঝে আমি আইসোলেটেড হয়ে যাই। এখন আবার 2024 সাল থেকে পুরোপুরি ইনভলভ হয়ে গেছি। চর্চা কিভাবে করা হচ্ছে? কিভাবে চর্চা, গানের প্রতি আমার তীব্র ভালোবাসার কারণে আমি ওই লুকায় লুকায় আমি গানের চর্চা করতাম। হারমোনিয়াম নিয়ে আমার উস্তাদ যে যা শেখাতেন ওটাই চর্চা করতাম। 2008-এর পরে আমার হাজব্যান্ড দিত না, মানে উনি এটা পছন্দই করতেন না গান। কিন্তু 2008-এর আগ পর্যন্ত, 2007 পর্যন্ত আমি গান গাইতাম। কিন্তু 2008-এর পরে আমি একটু আইসোলেটেড হয়ে যাই গানের ব্যাপারে। এখন আবার 2024 থেকে পরিপূর্ণভাবে আছি গানের ভিতরে। আচ্ছা, তো গানের যেহেতু এখন আপনি বললেন রিসেন্টলি কয়েকটা 7 থেকে 8টা গান আপনার মৌলিক গান রিলিজ হয়েছে, সেই গানগুলো সম্পর্কে জানবো, কিন্তু আগে জানতে চাই যে আপনার মৌলিক গানের সংখ্যা কত? আমার মৌলিক গানের সংখ্যা এখন প্রায় 85টার মতো, এবং এর ভিতরে ম্যাক্সিমাম আমার সুর করা গান। আমার ইউটিউব চ্যানেল 3টা।
আচ্ছা, আপনি আপনার সুর করা গানে গিয়েছেন, আপনার সুর করা গানে কি অন্য কোনো শিল্পীও গেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। কারা কারা গিয়েছেন? কাজী শুভ, মাহাতিম সাকিব ভাই, এবং রিসেন্টলি আমার লেখা সুরের আসিফ আকবর ভাইয়া গাইলো। আচ্ছা। তারপরে এফ এ সুমন ভাইয়া গাইলো, নোলক বাবু গাইলো, মোমেন বিশ্বাস ভাইয়া গাইলো, পিয়াল হাসান এবং শরণের বলো না তুমি কোথায়, চমৎকার একটা গান, এবং এই গানটা বেশ জনপ্রিয়তা অর্জন করলো। এই গানটা এই বৃষ্টি মুখর সন্ধ্যায় বলো না তুমি কোথায়, এই গানটা চমৎকার একটা গান, এটা আমার লেখা সুর করা। আচ্ছা, এই গানটি কি আপনার কণ্ঠে একটু আমরা শুনতে পারি? এই বৃষ্টি মুখর সন্ধ্যায় বলো না তুমি কোথায়, এই স্নিগ্ধ সজল হাওয়ায় বলো না তুমি কোথায়, দুরু দুরু বুকে উরু উরু সুখে আবেশে মন তলায় বলো না তুমি কোথায়, এই বৃষ্টি মুখর সন্ধ্যায় বলো না তুমি কোথায়। বাহ, পিয়াল ভাই দারুণ গেয়েছেন এই গানটা। আচ্ছা, আপনার কি ধরনের কবিতা লিখতে ভালো লাগে? আমি মূলত দ্রোহটা এখন আর লিখি না, আগে প্রথমে লিখতাম, তবে প্রেম বিরহ নিয়েই আমার লেখা। আমার আসলে একটা বই আসলে ভালো তো, আমার মায়ার বাঁধন এবং গোধূলির অনুভবে এই বইটা, এই কাব্যগ্রন্থটা আমার প্রথমেই 2021-এর হয়, পাবলিশড হয়। এরপরে যে কবিতাগুলো, আমি ম্যাক্সিমাম কবিতাগুলোই আমার বিরহ এবং প্রেম নিয়ে লেখা। আবার তো বইমেলা আসবে, এবারে বইমেলা উপলক্ষে কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এবারে বইমেলায় আমার আরও একটা কাব্যগ্রন্থ এবং ছোট গল্পের একটা বই আসবে। কাব্যগ্রন্থটা হচ্ছে নৈশব্দের ক্রন্দন। এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, কিন্তু আমি চাই আরও কিছু কপি করার। আর গল্পের বইয়ের নামকরণটা হচ্ছে মায়ের ভালোবাসা। এরকম মায়ের ভালোবাসা, অর্থাৎ আমার জন্ম থেকে শুরু করে আমার ব্যক্তির লাইফ এবং আমার বাবা মায়ের কর্মকাণ্ড, আমার প্রতি তাদের যে স্নেহ মমতা এবং আমাকে যে লালন পালন করে, আমার বিয়ে, আমার লেখাপড়া, এই সব কিছু মিলিয়ে আমার এই গল্পটা, মানে আমার লাইফটা নিয়ে সম্পূর্ণ। হ্যাঁ, এরকম, এটা নিয়ে আমার গল্প। আচ্ছা, নতুন যারা এখন গান করছেন তাদের মধ্যে কাদের গান বেশি শোনা হয়? খুব বেশি শোনা হয় পড়শির গান, আমার খুব ভালো লাগে। পড়শির কণ্ঠটা খুব মিষ্টি কণ্ঠ, তবে সবাই আসলে খুব ভালো গায়, কিন্তু কেউ কিন্তু কারো থেকে কম না, তাই না? তবে আমি আমার ব্যক্তিগতভাবে পড়শির কণ্ঠটা, অবন্তী সিথি, এর কণ্ঠটা ভালো লাগে খুব। আচ্ছা, কণার কণ্ঠটাও ভালো লাগে, তবে পড়শির কণ্ঠটা বেশি ভালো লাগে আর কি। এই প্রজন্মে তো নতুন নতুন গান তৈরি হচ্ছে, পুরোনো দিনের গান তো এখনো আছে, তো কোন ধরনের গান আপনাকে বেশি টানে? এই যে উপমা সদৃশ যে গানগুলো, অর্থাৎ প্রেমটাকে যখন আমি প্রেম প্রকৃতি পর্বের সাথে যখন তুলনা দিয়ে যে গানগুলো করা হয়, সেই গানগুলো আমার খুব আত্মা এবং প্রাণে টানে। কারণ দেখেন, ভারতীয় বাংলা গানগুলো প্রত্যেকটা কিন্তু উপমা দিয়ে লেখা, একদম সরাসরি কিন্তু আমরা বলি না যে আমরা প্রেমে পড়লাম এরকম। তাদের প্রেমটা কিন্তু প্রকৃতির সাথে উপমা দিয়ে লেখা। কীরকম ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, ওই প্রেমটা কিন্তু উপমা দিয়ে লেখা, চাঁদের সাথে, আকাশের সাথে, তারার সাথে, হ্যাঁ, পাহাড়ের সাথে, ঝর্ণার সাথে, এরকম উপমা সদৃশ গানগুলো আমার খুব টানে। মানে আমি এগুলো নিয়ে খুব ভাবি। হ্যাঁ, গানের কথা, গানের সুর, তো মানে এই গানগুলো বেশি টাচি, আমার কাছে খুব ভালো লাগে এবং শুনিও এই গানগুলো। এবার আরেকটি গান শুনবো, এবারে কোন গানটি শোনাবেন? এবারে আমি দেলোয়ার আজুদা ভাইয়ার লেখা এই গানটি করব। ভাইয়া সার্বিকভাবে আমাকে সহযোগিতা করছেন, এবং ওনার কাছ থেকে আমি গান লেখার যে কিছু ক্যাটাগরি আছে, আসলে গান লিখলেই তো গান হয় না, যে আমি একটা লিখলাম, হয় না, আমি এরকম করি না যে আমি একটা গান লিখলাম, এই গানটা করে ফেললাম স্টুডিওতে গিয়ে। আসলে গানটা ব্যাপারটা এরকম না, গানটার ভিতরে কিন্তু অনেক অনেক ক্যাটাগরি আছে। একটা মুখ এবং সেই মুখের সাথে অবয়ব, হ্যাঁ, পুরো বডিটা, হিউম্যান বডি যেমন আছে, এরকম গানের কিন্তু ফুল একটা বডি থাকে। তো ওরকম ভাইয়ার সাথে বসতে বসতে ভাইয়ারই একটা গানের পছন্দের একটা গান, ওইটার আমি 2 লাইন শোনাচ্ছি। তোকে মায়া লাগে খুব, তোর প্রেমে দিয়েছি ডুব, সারা সেদিন ভর আমি হব শুধু তোর। তোকে মায়া লাগে খুব,
তোর প্রেমে দিয়েছি ডুব সারা নিশিদিন ভর আমি হব শুধু তোর খুব কাঁদে মন কাঁদে তুই করলে অভিমান ওরে জান তুই আমারে জান চোখের আড়াল হলে তুই এই বুকে লাগে টান ওরে জান তুই আমারে জান চোখের আড়াল হলে তুই এই বুকে লাগে টান। বাহ। সুন্দর গানটা। জি, ধন্যবাদ আপনাকে। যদি সঙ্গীত শিল্পী না হতেন তাহলে অন্য কোন প্রফেশন বেছে নিতেন? ডাক্তার। আচ্ছা, ডাক্তার কেন? ডাক্তার কেন, ছোটবেলা থেকে অ্যাম্বিশন ছিল আমি ডাক্তার হব, কিন্তু ডাক্তার পরীক্ষা দেওয়াতেও আমি টিকতে পারি নাই, খুব অল্প সামান্যের জন্য। কিন্তু আমি ডাক্তারি পেশায় খুব হিউজ পড়াশোনা করছি, বুঝছেন। আমি যখন ডাক্তারি পেশা তো মানে ডাক্তারের উপরে, মানে ওই পেশাটার উপরে আমার পড়াশোনা ছিল অনেক বেশি, অ্যাম্বিশন ছিল এরকম, কিন্তু করতে পারি না শেষে। মানে আপনি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছেন বেশি? আচ্ছা, কিন্তু আমার হয় নাই এরকম, এইটা আর কি। আচ্ছা, গান নিয়ে আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গানে থাকবো, নতুন নতুন সৃজনশীল গান করব, এই তো। এখন নিত্য নতুন আমি নতুন নতুন সৃষ্টিশীল গানগুলো করব এবং আমার চ্যানেলে দিব, টিভিতে গাইব, এই তো। এখন টিভিতে যে গানগুলো গাই এগুলো সব আমার মৌলিক গানই গাই। আমি এখন আর কভার গান করি না, সব মৌলিক গানই গাই। এবং বড় যারা গীতিকবি আছেন তাদেরও গান করি। মিল্টন খন্দকার স্যারের দুটো গান আমার কাছে এখন আছে, আমি করব এখন আশা করি। আর ভাইয়ার গান তো আছেই, আমার বাবার গান প্রায় 35টার মতো বাবার গান করা আছে, সব চ্যানেলে দিয়ে আর কি। আচ্ছা, গান করে করে আমি চ্যানেলে দিয়ে রেখে দিই আর কি। তো এখন তো গান নিয়ে কাজ করছেন এবং গানের যদি বলি যে গান এখন অনেক তৈরি হচ্ছে, তো গানের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ধরে রাখা কোনটা একজন সঙ্গীত শিল্পীর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? অবশ্যই কোয়ালিটি ধরে রাখার ব্যাপার, কারণ এখন একটা ভিউর একটা কিন্তু প্রবণতা চলছে, তাই না? যে হ্যান ত্যান একটা গান করলাম আর অনেকেই দেখি প্রমোট করে এবং অনেক ভিউ হয়। আসলে ভিউ দেখাটার উপরে কিন্তু গানের কোয়ালিটি ডিপেন্ড করে না, কোয়ালিটি ডিপেন্ড করে গানের একজন শিল্পী কীভাবে তার গায়কিটা কত সুন্দর, সঙ্গীত পরিচালক কীভাবে মিউজিক করলেন, এবং একজন গীতিকবি কীভাবে লিখলেন, এবং একজন সুরকার কীভাবে সুর করলেন। সব কিছুর সমন্বয় একটা গানের একটা কোয়ালিটি সম্পন্ন গান হয়। এবং একজন আমি মনে করি একজন সিঙ্গার হিসাবে কোয়ালিটিফুল গান গাওয়াই বেটার। হ্যাঁ, আর কোয়ান্টিটি তো আমি যখন তখনই একটা গান করতে পারি। হ্যাঁ, আজে বাজে কথা দিয়েও গান করা যায়, খুব হালকা কথা দিয়েও গান করা যায়। এখন যেমন ছাইরা দে, দিলে দে, জায়গা দে, এরকম কিছু গানও কিন্তু অ্যাভেলেবেল করা যায়। কিন্তু আমার কথা হচ্ছে 10 জন মানুষ দেখুক, 10টা ভিউ হোক, সেই 10টা ভিউ পজিটিভ আসুক যে গানটা আসলেই ভালো। তা আমি মনে করি যে কোয়ালিটিফুল গান করাই উচিত একজন আর্টিস্টের জন্য। একদম ঠিক, ভালো বলেছেন। ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ আপু। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।